আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি 2022 এবং 2021 সালের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি রাইট ফর্ম অফ ভার্বস এর আলোচনাটি। তো আমি মাইনুল ইসলাম রুদ্র তোমাদের সাথে আছি। আজকে শেখাবো তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস। আর রাইট ফর্ম অফ ভার্বস প্রশ্নে সাধারণত পরীক্ষায় তোমাদের 5 নম্বরে আসে এবং এতে নাম্বার থাকে 5। আর যারা এবার শর্ট সিলেবাসের জন্য আছো তাদের জন্য থাকছে রাইট ফর্ম অফ ভার্বস এ 14টি প্রশ্ন থাকবে এবং 7 নম্বর পাবে। তো এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ যারা এবার এইচএসসি পরীক্ষা দিবে এবং 2022 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। তো কে কোন জেলা থেকে বলছো বা কে কোথা থেকে ক্লাসটি করছো সেইটা আমাকে একটু জানাবে প্লিজ কাইন্ডলি। ওয়ালাইকুম আসসালাম ইসরাত জাহান। আর ক্লাসের শুরুতে আমি বলছি, এই ক্লাসের যত বেশি এঙ্গেজমেন্ট হবে অর্থাৎ যত বেশি মানুষ ক্লাসটি করবে, একই সাথে আমি ক্লাসটি নিতে তত বেশি উৎফুল্ল অনুভব করব। সো তোমরা সবাই বেশি থেকে বেশি ক্লাসটি শেয়ার করো বিভিন্ন গ্রুপে। তোমরা যেসব গ্রুপে অ্যাড আছো সেসব গ্রুপে অ্যাড করো আর বেশি বেশি কমেন্ট করো। তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও যারা এই ক্লাসে জয়েন করবে। তোমাদের বন্ধু যারা এইচএসসি একাদশ শ্রেণী কিংবা দ্বাদশ শ্রেণীতে পড়ছে তাদেরকে তুমি এই ক্লাসটি শেয়ার করো। তোমরা যেসব গ্রুপে অ্যাড আছো এবং যেসব পেজে অ্যাড আছো শেয়ার করতে পারো। আমি আমার যেসব গ্রুপে অ্যাড আছি সেখানে আমি শেয়ার করে দিচ্ছি, তোমরাও শেয়ার করে ফেলো। ক্লাসটা সবার কাছে পৌঁছে দেবে আশা করি। আর ক্লাসটা যত বেশি মানুষের কাছে পৌঁছাবে আমিও ক্লাসটা নিতে তত বেশি উৎফুল্ল হব, তোমাদেরকে আগেই বলেছি। সো ক্লাসটি বেশি বেশি শেয়ার করে দাও। আশা করছি আজকের ক্লাসের পরে রাইট ফর্ম অফ ভার্বসে কারো সমস্যা থাকবে না এবং খুব কঠিন যে বিষয়গুলো তোমাদের কাছে লাগে যে ভার্বের কোন সিচুয়েশনে কোন রূপটি বসবে সেই সিচুয়েশন নিয়ে আমি আজকে কথা বলবো। মাত্র 10টা রুল রেখেছি। এই 10টা রুলসের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম যে রাইট ফর্ম অফ ভার্বস সেগুলো কমন পড়বে আমি আশা করি। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাইয়া। এসএস হাসিনা লিখেছে। তারপর কে কোন জেলা থেকে ক্লাস করছো আমাকে একটু জানাও। আমি এইচএসসি পরীক্ষার্থীদের আগে কখনো ক্লাস নেইনি, আজকেই প্রথম। তো আমার প্রথম ক্লাসে আশা করি তোমরা সবাই আমাকে অনেক বেশি খুশি করবে, বেশি বেশি শেয়ার করে এবং অনেক বেশি মানুষের কাছে ক্লাসটি পৌঁছে দিয়ে। মোনায়েম শাহরিয়ার, আসসালামু আলাইকুম ব্রো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা যে যেখান থেকে বলছো আমাকে একটু কমেন্টে জানাবে। আর সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এটা আমাকে একটু জানাও। হ্যাঁ, 71 জন জয়েন করেছো। আসলে এই সংখ্যা খুবই কম, খুবই হতাশার। এভাবে ক্লাস নিতে একজন শিক্ষকের কাছে মোটেও খুব ভালো ফিল হয় না। সো তোমরা কি করবে, ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দেবে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, রাইট ফর্ম অফ ভার্বস। আর এই টপিকটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু রাইট ফর্ম অফ ভার্বসটা এখানে সীমাবদ্ধ না যে 5 মার্ক তুমি পরীক্ষায় এইচএসসি তে পাবে কিংবা 7 মার্ক পাবে, এই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ নয়। রাইট ফর্ম অফ ভার্বস কোনো একটা টপিকের উপর নির্ভরশীল নয়, এর সাথে অনেকগুলো টপিক জড়িত, যেমন তোমার টেন্স জড়িত, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জড়িত, অনেক কিছু এরকম জড়িত আছে। পাশাপাশি তুমি যদি কোনো একটা সেন্টেন্স লিখতে যাও, সেই সেন্টেন্সের মধ্যে যদি তোমার ভার্বটাই ঠিক না থাকে তাহলে কিন্তু পুরো সেন্টেন্সই ভুল। সো তুমি যখন তোমার কোনো রাইটিং সাইডে ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে ধরো একটি প্যারাগ্রাফ তোমার কমন পড়েনি, সেখানে একটি লাইন তুমি লিখবে। আর সেই লাইনটা লিখতে হলে তোমার কি দরকার, ভার্বের সঠিক রূপটা বসানো দরকার। আর ভার্বের সঠিক রূপটা যদি তুমি পরিস্থিতি বুঝে না বসাতে পারো তাহলে কিন্তু তোমার পুরো বাক্যটি ভুল হয়ে যাবে। সো রাইট ফর্ম অফ ভার্বস এই জন্য ইংরেজির প্রাণ। আর এই বিষয়টা শিখতে হলে তোমাদেরকে কি করতে হবে, ক্লাসটা বেশি বেশি শেয়ার করতে হবে। শেয়ার কে কে শেয়ার করেছো আমাকে একটু জানাও। শেয়ার যে যে শেয়ার করেছো শেয়ার ডান লেখো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বগুড়া থেকে বলছো শেফাতে ইসলাম মন, ধন্যবাদ কমেন্ট করার জন্য। ক্লাস তোমাদের বন্ধুরা যারা আছে তোমার ক্লাসে তাদেরকে একটু মেনশন দাও, প্লিজ মেনশন দাও, তারা সবাই জয়েন করুক। বন্ধুদেরকে মেনশন করে দাও। বর্ণালী চষ্টা শাওন সরকারকে মেনশন করেছে আমি দেখতে পাচ্ছি। এরকম সবাই তোমরা মেনশন করো। আর যারা শেয়ার করে ফেলেছো নিজেদের টাইম লাইনে তারা ডান লেখো। আর যারা এখনো করনি খুব দ্রুত তোমরা শেয়ার করে দাও। আমি এখনই ক্লাসটা শুরু করব। 77 জন বাড়ছে দেখা যাচ্ছে, কিন্তু এই সংখ্যাটা আসলে খুবই কম, আরো বেশি চাচ্ছি তোমাদের উপস্থিতি। সো তোমরা কি করবে, এখনই শেয়ার করে দাও। আমি 2-1 মিনিটের মধ্যেই তোমাদের ক্লাসটা শুরু করব। আচ্ছা, আমি আর বেশি দেরি করবো না, ক্লাসটি শুরু করে দিব। তোমরা বন্ধুদেরকে মেনশন দাও, যারা এখনো পর্যন্ত জয়েন করেনি তাদেরকে প্লিজ মেনশন দাও। আর এই সংখ্যাটা আসলে খুবই হতাশ। আমরা তোমাদেরকে ক্লাস নেওয়ার আগ্রহ দিন দিন হারিয়ে ফেলছি। আমি দেখে আসছি যে কিছুদিন পূর্বেই
কিছুদিন পূর্ব থেকে আর কি কিছুদিন পূর্ব থেকে আমি দেখছি যে তোমাদের ক্লাসের উপস্থিতি দিন দিন আস্তে আস্তে কমছে। দেখো আমরা এতটা আমাদের শিক্ষকরা তোমাদেরকে ফ্রি শেখাচ্ছি খুব গুরুত্বপূর্ণ টপিক গুলা, এবং আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে শেখানোর জন্য, কিন্তু তারপরে কি হচ্ছে তোমাদের উপস্থিতিটা দিন দিন কমে যাচ্ছে। তো এই জন্য আমরা খুবই হতাশ। আশা করি তোমরা বেশি বেশি শেয়ার করবে এবং আমাদের এই ফ্রি এডুকেশনের যে সার্ভিসটা এটা সারা দেশে তোমরা পৌঁছে দেবে। আমাদের এই আই এডুকেশনকে উপরে তুলে নিতে তোমাদের সহযোগিতা সব থেকে বেশি কাম্য, আর আমরা তোমাদের পাশে আছি, তোমাদেরকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে। সো বেশি বেশি শেয়ার করে দাও। শেয়ার করেছো কে কে রান লেখো আর বন্ধুদেরকে মেনশন দাও। আমি এখনই শুরু করব ক্লাসটা। তো আসো শুরু করা যাক, এখনই ক্লাসটা আমি শুরু করছি। আমি কমেন্ট পড়বো, হ্যাঁ মাঝে মাঝে কমেন্ট পড়বো, সমস্যা নেই। আমি ক্লাসটা শেয়ার করা শেষ আমার, তোমাদেরও আশা করছি শেষ। তবে তোমরা যারা যারা এখনো জয়েন করবে নতুন নতুন করে, তারাও জয়েন করে আগে কি করবে, ক্লাসটা আগে শেয়ার দিবে নিজেদের টাইম লাইনে। এখন আমরা শুরু করব। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আমি মাইনুল ইসলাম রুদ্র, শুরুতেই পরিচয় দিয়েছি। তো মাইনুল ইসলাম রুদ্র, আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ গ্রামারের একটা টপিক এইচএসসি স্টুডেন্টদের জন্য। বাকি সবার জন্য গুরুত্বপূর্ণ, সবাই চাইলে ভিডিওটা দেখতে পারেন। তো এর ভিডিওর শুরুতেই আমি আজকের ক্লাসের শুরুতেই তোমাদেরকে দুইটা ট্রিক্স রেখেছি। এই দুইটা ট্রিক্স যে ধরতে পারবে তার রাইট ফর্ম অফ ভার্বস 80% প্রায় কমপ্লিট। এই দুইটা ট্রিক্স তোমাদেরকে খুব বেশি ভালো করে খেয়াল করতে হবে। রাইট ফর্ম অফ ভার্বসে সাধারণত একটা প্যাসেজ আসবে এবং এই প্যাসেজের মধ্যে তোমাদের 10টি প্রশ্ন থাকবে, আর এই 10টা প্রশ্নের মধ্যে নাম্বার থাকবে 5। আর এই যেহেতু একটা প্যাসেজ থাকবে, তোমাদের পুরো প্যাসেজের মধ্যে 10টা প্রশ্ন থাকবে, তোমাকে প্রথমেই প্যাসেজের ঘটনাটা বুঝতে হবে যে ওখানে কি বলা হয়েছে এবং কোন সময়ের উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, তো এরকম আমি দুইটা ট্রিক্স তোমাদের জন্য রেখেছি। ট্রিক্স দুইটা দেখো, হাইলি ইম্পর্টেন্ট দুইটা ট্রিক্স তোমাদের জন্য রেখেছি। এখানে প্যাসেজের গল্প বা ঘটনাটি প্রেজেন্ট নাকি পাস্ট টেন্সে আছে তা নির্ণয় করতে হবে। অর্থাৎ তুমি যখন প্যাসেজটি 2-1 লাইন পড়বে বা শেষ পর্যন্ত পড়বে, তখন বুঝতে পারবে হয় এখানেও কোনো অতীতকালের ঘটনা বর্ণনা করা হয়েছে অথবা বর্তমানকালের ঘটনা উল্লেখ করা হয়েছে। তো যে ঘটনায় উল্লেখ করা হোক না কেন আমরা বুঝতে পারবো। এটা আগে প্রথমে এই বিষয়টাই তোমাকে কি করতে হবে, লক্ষ্য করতে হবে। তো কিভাবে আমরা চিনবো একটি প্যাসেজ প্রেজেন্টে নাকি পাস্টে আছে, এরকম চেনার কিছু ট্রিক্স আছে। অতীত নির্দেশক কিছু শব্দ আছে যেগুলো থাকলে আসলে কি হয়, পাস্ট টেন্স হয়, এবং কিছু শব্দ আছে বর্তমান নির্দেশক, যেমন আমরা ধরো রেগুলারলি বলি, তারপর হচ্ছে কি বলি, এভরিডে বলি, এরপর অলওয়েজ বলি, অফেন বলি। এই শব্দগুলো যদি আমরা বাক্যের মধ্যে কোথাও খুঁজে পাই, তাহলে ধরে নেব ওই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে। আর প্রেজেন্ট ইনডেফিনাইট সেন্টেন্স দিয়েই সাধারণত একটা প্যাসেজ হয়ে থাকবে। সেই প্যাসেজটা তাহলে আমরা বুঝে নেব যে ওইটি আসলে কি কোন টেন্সে আছে। পুরো প্যাসেজটা আছে প্রেজেন্ট ইনডেফিনাইটে। হ্যাঁ, তো আমাদের প্রথমেই এই ঘটনাটা বুঝে নিতে হবে। এই ঘটনাটা বুঝে নিলে আমরা ম্যাক্সিমাম উত্তর খুব সহজেই করতে পারবো। তো আমাদের দ্বিতীয় যে ট্রিক্সটা ছিল সেটি হচ্ছে নাম্বার, পারসন, টেন্স এবং ইংলিশ গ্রামারের কিছু রুলস সূক্ষ্মভাবে খেয়াল রেখে ভার্বের সঠিক রূপগুলো লিখতে হবে। দেখো, আমি এখানে আরেকটি ট্রিক্স তোমাদেরকে বলেছি, সেটা হচ্ছে নাম্বার, পারসন, টেন্স এবং ইংলিশ গ্রামারের কিছু রুলস সূক্ষ্মভাবে খেয়াল রেখে ভার্বের সঠিক রূপগুলো লিখতে হবে। অর্থাৎ রাইট ফর্ম ভার্বস মানে কিন্তু ভার্বের সঠিক রূপটা বসানো, আর সেই সঠিক রূপটা কয়েকটা জিনিসের উপর নির্ভর করেই ব্যবহৃত হয়। সেগুলো কি কি? সেগুলি হচ্ছে নাম্বার, পারসন। তো নাম্বার আশা করি সবাই চেনো, নাম্বার মানে হচ্ছে সংখ্যা। সংখ্যা কেমন হয়? ইংরেজিতে, বাংলায় হয় হচ্ছে একবচন, বহুবচন, আর ইংরেজিতে হয় হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল। একজনের কথা উল্লেখ করলে আমরা বলি সিঙ্গুলার, আর একাধিক লোক, 2 বা ততোধিক হইলে আমরা কি বলি, সেটাকে প্লুরাল বলে থাকি। এরকম এইগুলাই হচ্ছে নাম্বার। আর পারসন, পারসনও আছে 3 প্রকার, সেগুলো হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমি সেগুলো আলোচনা সামনে রেখেছি তোমাদের জন্য। এরপর হচ্ছে টেন্স। আমি আগেই বলেছি টেন্স মানে কি, সময় বা কাল। এই কালটা তোমাদেরকে চিনতে হবে। পুরো বাক্যটা পড়ার পরে, বাক্যটা পড়ে বা প্যাসেজটা পড়ার পরে তুমি বুঝতে পারবে যেটি অতীতকালের কোনো ঘটনা নির্দেশ করেছে। আচ্ছা, তোমরা এখনো যারা শেয়ার করোনি, ক্লাসটি শেয়ার করে নাও। আমি চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। এরপর হচ্ছে গ্রামারের কিছু রুলস আছে, যেমন একটা অ্যাজ সুন অ্যাজ থাকলে কি করতে হয়, এরকম কিছু ফ্রেজ আছে। তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু থাকলে কি হয়, কিছু ফ্রেজ আছে। আবার কিছু গ্রামারের রুলস আছে। এই রুলস গুলো থাকলে পারে কিছু ফ্রেজ এরকম কিছু থাকলে বা এমন কোন কন্ডিশন সেন্টেন্সের মধ্যে আছে যেটার কারণে গ্রামারের কোন একটা ভার্বের কোন একটা রূপ পরিবর্তন করতে হচ্ছে আমাদেরকে। তো এই যে গ্রামারের রুলস আছে, এগুলো আমাদেরকে খুব সূক্ষ্মভাবে চিন্তা করে ভার্বের রূপটা আমাদের বসাইতে হবে। তো আমরা চলে যাই আমাদের সেরকম 10টা রুলস এর মধ্যে। যে রুলস 10টা পড়লে আমরা ম্যাক্সিমাম, অর্থাৎ আমাদের প্রায় 10 এর মধ্যে 10টা যে থাকবে, 10টার মধ্যে আমাদের 10টাই পারার সম্ভাবনা আছে। এরকম 10টি রুলস আমি তোমাদের জন্য রেখেছি। তো চলে আসি আমরা 1 নাম্বার রুলসে। এখন দেখো,
10 রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস এর 10টা রুলস আমি তোমাদের জন্য এখানে লিখেছি। রুল নাম্বার 1 এ দেখো আমি কি লিখেছি, যে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থাকে তবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের বেস ফর্মের সাথে এস অথবা এস যুক্ত হয়। দেখো এখানে সংক্ষেপে লিখেছি যে ভার্বের বেস ফর্মের সাথে এস অথবা এস যুক্ত হবে। এটা কখন যুক্ত হবে? যখন আমরা বুঝতে পারবো যে একটি সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনাইট। আগে তোমাকে দেখতে হবে সেন্টেন্সটি কোন টেন্সে আছে। সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থাকে তাহলে আমরা তাকাবো কার দিকে? সরাসরি সাবজেক্টের দিকে তাকাবো। ভার্বের আগে থাকবে আমাদের সাবজেক্ট, আর সেই সাবজেক্টের দিকে আমরা তাকাবো। সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি না, এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। যদি সাবজেক্টই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে ভার্বের যে বেস ফর্ম, সেই বেস ফর্ম বা ভার্বের 1 নাম্বার রূপ, সেটার সাথে আমাদেরকে এস অথবা এস যুক্ত করতে হবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে শুধু ভার্বের যে একদম বেস ফর্মটা সেটা রেখে দিলেই হয়ে যাবে। ভার্বের একদম বেস ফর্মটা বসবে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থাকে। তো এরকম কিছু এক্সাম্পল আছে, আমরা দেখে নেই। পারসন, দেখো পারসনের আলোচনা আমি শুরুতেই করছি। পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো ফার্স্ট পারসন কারা? ফার্স্ট পারসন হচ্ছে আই এবং ওই, আই এবং ওই। আর কোথাও যদি ফার্স্ট পারসন থাকে তাহলে কি ভার্বের সাথে এস এস যুক্ত হবে? না, আমরা বলেছিলাম থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার দুইটা জিনিসই থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে পারসন হিসেবে থাকতে হবে থার্ড পারসন গুলা, এবং নাম্বার হিসেবে থাকতে হবে কি? সিঙ্গুলার নাম্বার গুলা। তাহলে আমরা কি করব? ওই এস যুক্ত করব, তাহলে ভার্বের বেস ফর্মটা রাখবো। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলে আমরা ফার্স্ট পারসন থাকলে কি করব? ভার্বের একদম বেস ফর্মটা বসাবো। এরপর আছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন আছে ইউ, সেকেন্ড পারসন আছে ইউ। তো এরকম ইউ আর ইউ এর অনেকগুলো রূপ অনেক সময় থাকতে পারে, যেমন ইউর ব্রাদার। ঠিক আছে, এখানে ব্রাদার হিসেবে ব্রাদারকে আমাদের মেইন সাবজেক্ট হিসেবে নিতে হবে। তো ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পারসন, আর থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট, দে, সাকিব এন্ড নেম অফ এনি অবজেক্ট। আমি দেখো লিখেছি শেষে নেম অফ এনি অবজেক্ট, অর্থাৎ যে কোনো বস্তুর নাম। এটা হইতে পারে একটা পেন, হইতে পারে একটা মার্কার, আবার হইতে পারে কি একটা মোবাইল। এরকম যে কোনো বস্তুর নাম, যে কোনো বস্তুর নাম, সব বস্তুর নাম হবে কি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমরা কি ঠিকঠাক দেখতে পাচ্ছ? আমাদের স্লাইড এবং বোর্ড দুটো ঠিকঠাক দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নিচ্ছি। ঠিক আছে, তোমরা ক্লাসটা শেয়ার করো বেশি বেশি। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে আমি বলছিলাম থার্ড পারসনের কথা। তো থার্ড পারসন হচ্ছে এরকম যে কোনো বস্তুর নাম এবং যে কোনো ব্যক্তির নাম। আমরা যদি বলি সাকিব, রাকিব, রহিম, করিম, এরকম যাদের নাম আসবে, কোনো ব্যক্তির নাম আসলে আমরা সেটাকে বলবো থার্ড পারসন। এবং ওই ব্যক্তি যেহেতু একজনকে বোঝাচ্ছে এই জন্য এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আবার নেম অফ এনি অবজেক্ট, যে কোনো একটা বস্তুর নাম যখন থাকবে এটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার যদি পেন্স থাকতো তাহলে কি বলতাম? থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে কিন্তু এসিএস যুক্ত হইতো না। আমরা বলছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে শুধু ভার্বের সাথে এসিএস যুক্ত হবে, অন্যথায় হবে না। প্লুরাল নাম্বার হইলেও হবে না, পেন্স হইলে কিন্তু হবে না এসিএস যুক্ত। ঠিক আছে, তো এরকম দেখো দে, দে কিন্তু থার্ড পারসন কিন্তু কি প্লুরাল নাম্বার। দে মানে তারা, একের অধিক লোক বুঝাইছে দে। দে বলতে কি বোঝায়? একের অধিক লোক। আর একের অধিক লোক হইলে কি হয়? সেটা প্লুরাল নাম্বার হয়। আর প্লুরাল নাম্বারের পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কখনোই এসিএস যুক্ত হবে না, ভার্বের একদম বেস ফর্মটা বসবে। তো এক্সাম্পল গুলি দেখি, যে মাহিন ব্র্যাকেটে আছে গো টু কলেজ। এরকম তোমাদের যে ভার্বের সঠিক রূপগুলো বসাইতে হবে সেগুলো থাকবে হচ্ছে একদম ব্র্যাকেটের মধ্যে, শূন্যস্থানে পরে যে ব্র্যাকেট থাকবে সে তার মধ্যে এখানে থাকবে। তো দেখো মাহিন গো টু কলেজ, এখানে মাহিন বলছে যে মাহিন কলেজে যায়। দেখো এখানে কোনো অতীত নির্দেশক শব্দ নেই বা ভবিষ্যৎ জ্ঞাপক কোনো শব্দও নেই। এটা মাহিনের একটা দৈনন্দিন অভ্যাস বা দৈনন্দিন কাজ বোঝাচ্ছে যে মাহিন কি স্কুলে যায়। এটা একটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আছে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি থাকে আমরা কার দিকে তাকাবো? সরাসরি সাবজেক্টের দিকে। দেখো সাবজেক্ট হিসেবে কি আছে? মাহিন। আর মাহিন কি একজন ব্যক্তির নাম, আর একজন ব্যক্তির নাম সবসময় কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কি হয়? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এজন্য আমরা গো যে ভার্বটা ছিল তার বেস ফর্মের সাথে কি করেছি? গো এর সাথে ইএস যুক্ত করে আমরা গোজ লিখেছি। মাহিন গোজ টু কলেজ, এটাই হবে সঠিক উত্তর। গোজটাই হবে একদম সঠিক উত্তর, কারণ মাহিন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটি আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এর পরের সেন্টেন্সটিতে আমরা চলে যাই। দেখো দে ব্র্যাকেট এস এ প্লেড ফুটবল এভরিডে এট 4 PM হবে। সরি, এখানে একটু ভুল হয়েছে। PM মানে হচ্ছে বিকাল। তারা প্রতিদিন বিকালে কি হবে? প্রতিদিন বিকাল 4টার সময় কি করে? ফুটবল খেলে। দেখো এভরিডে আছে, কোন সেন্টেন্সের মধ্যে যদি তুমি এভরিডে পাও নিশ্চিত ওই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে।
আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলে আমরা কার দিকে তাকাবো? সাবজেক্টের দিকে। সাবজেক্ট আছে কে? দে। দেখো দে কি প্লুরাল নাম্বার, কিন্তু থার্ড পারসন। থার্ড পারসন প্লুরাল নাম্বার হইলে কি ভার্বের সাথে এস যুক্ত হয় না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে দে বলতে অনেককেই বোঝায়, এজন্য এটা প্লুরাল নাম্বার। এজন্য এখানে কি হবে? ভার্বের একদম বেস ফর্মটা বসবে, অর্থাৎ প্লেড হবে না, এখানে হবে প্লে। এখানে ভার্বের সঠিক রূপ কি হবে? প্লে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, কিংবা এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের যে জটিল লাগতো তোমাদের কাছে আগে ক্লাসটা, স্লাইডে বোঝা যায় না সবাই ফোন করে। আচ্ছা একটু বড় করে রাখতো। তো আমি স্ক্রিনে দিতে বলে দিই, স্ক্রিনে দিয়ে দেব। আমি তোমাদেরকে স্লাইড গুলো ঠিকঠাক হয়তো দেখতে পাচ্ছ না, অনেকে কমেন্ট করছো, কারণ ফন্ট গুলো হয়তো আমার একটু ছোট হয়েছে। তো আমি একটু ফন্ট গুলো একটু বড় করে নেই তাহলে। এখন বুঝিয়ে দাও, নোট করতে বল, আর পরে স্ক্রিনে আচ্ছা, বুঝিয়ে দিই। ঠিক আছে। এখন বুঝিয়ে দিতে বল। তাহলে এখন যারা দেখতে পাচ্ছ না ক্লিয়ারলি, আমি বলছি শোনো, যারা এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না তারা কি করবে? এখন একটু বোঝো, আমি বোঝাচ্ছি কোনটা কোনখানে কি লেখা আছে, আমি খুব সুন্দর করে তোমাদেরকে বোঝাই দিচ্ছি। এগুলো তোমরা আপাতত বোঝো, এবং ক্লাস শেষে ক্লাসের যে রেকর্ডটা, এই রেকর্ডটা তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে ক্লাসের ভিডিওটা খুব পরিষ্কার পাবে এবং সবকিছু ঠিকঠাক দেখতে পারবে। তো এখনো পর্যন্ত যারা ক্লাসটা শেয়ার করো না, আমি দেখতে পাচ্ছি তোমরা মাত্র 68 জন লাইভ ক্লাসটি করছো। আরো বেশি শেয়ার করে দাও, আর বন্ধুদেরকে মেনশন দাও যারা ক্লাসটি করছো। আর একটু জুম করলে লেখাগুলো ঠিকঠাক বোঝা যেত। ভাই আমরা যদি আমাদের আগে কিন্তু শুধুমাত্র স্লাইডে ক্লাস নিতাম, এখন কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে কি বোর্ড। সো আমাদেরকে ক্যামেরাটা একটু ডিস্টেন্সে রাখতে হচ্ছে আগের থেকে বেশি। এই জন্য কি হচ্ছে, একটু আগের থেকে অস্পষ্ট হতে পারে, এই বিষয়টা তোমাদের মানায় নিতে হবে। তোমাদের অনেকের অভিযোগ ছিল যে ভাই আমাদেরকে বোর্ডে একটু ভেঙে বোঝাইলে ভালো হইতো, এই জন্য আমরা বোর্ডটাও অ্যাড করেছি। হ্যাঁ, আমাদের নতুন সংযোজন হিসেবে বোর্ড এসেছে। তো তোমাদেরকে এখন যদিও একটু বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট করো, এই মুহূর্তে কিছু করার নেই, যেহেতু তোমাদেরকে স্লাইডে সবকিছু বোঝানো সম্ভব হয় না, এই জন্য আমাদেরকে বোর্ড অ্যাড করতে হয়েছে। ভেঙে চুরে বোঝানোর জন্য খুব সহজে তোমাদেরকে বোর্ড অ্যাড করা হয়েছে। তো এই ক্লাসটা তোমরা বেশি বেশি মেনশন করে দাও। যারা মেনশন করেছো, শেয়ার করেছো, কমেন্টে ডান লিখে জানাবে। এই ক্লাসটা সবার কাছে, বন্ধুদের কাছে তোমরা শেয়ার করে দাও। হ্যাঁ, এটা প্লুরাল নাম্বার, অনেকে কমেন্ট করেছো, রাইট, এটা প্লুরাল নাম্বার ছিল। দে হচ্ছে প্লুরাল নাম্বার, এজন্য এখানে কি হবে? ভার্বের বেস ফর্মটা হবে। তো রুল নাম্বার 1 এ এটাই ছিল। এবার আমরা রুল নাম্বার 2 এ চলে যাব। দেখি রুল নাম্বার 2 এ আমাদের কি ছিল। রুল 2 এ ছিল সেন্টেন্সে ভার্বের কাজটি সাবজেক্ট করতে না পারলে। দেখো আমাদের পুরো সেন্টেন্সটার মধ্যে যেই ভার্বটা থাকবে, যেমন দেখো এখানে একটা ভার্ব রয়েছে, এই ভার্বের কাজটা আমাদের সাবজেক্ট করতে পারে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই এই জায়গাটাতেই ভুল করে। এটা মাথায় রাখবা, এই জায়গাটাতেই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। ঠিক আছে, এইচএসসি স্টুডেন্টদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্স। এই সেন্সটা তোমাদের ক্লিয়ার থাকলে রাইট ফর্ম ভার্বসে একটা নাম্বারও তোমরা কম পাবে না আশা করি। তো আমাদের দেখতে হবে ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারছে কিনা। করতে না পারলে সেটি হয় প্যাসিভ সেন্টেন্স। করতে না পারলে, যখন একটি সেন্টেন্সে ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে না, তখন পুরো সেন্টেন্সটাই কি হয়ে যায়? প্যাসিভ হয়ে যায়। আর সেই প্যাসিভের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে এম ইজ আর প্লাস ভার্বের 3 নাম্বার রূপ হয়। সেই সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে কি হয়? এম ইজ আর প্লাস ভার্বের 3 নাম্বার রূপ, অর্থাৎ পাস্ট পার্টিসিপল যে ফর্মটা আছে ভার্বে সেটা বসে। এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের 3 নাম্বার রূপ বসে। আর যদি সেন্টেন্সটা যদি তোমার পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের 3 নাম্বার রূপ বসে। এটা কখন? যখন সাবজেক্ট কাজ করতে পারবে না। সাবজেক্ট যখন কাজ করতে পারবে না। তো এরকম কিছু এক্সাম্পল আমি দিয়েছি। দেখো, ইংলিশ ব্র্যাকেটে আছে ভার্ব হিসেবে স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। দেখো, স্পিক মানে কি? বলা। স্পিক মানে হচ্ছে বলা। আর বলার কাজটা কি? আর সাবজেক্ট হিসেবে আছে ইংলিশ। ইংলিশ যদি সাবজেক্ট হিসেবে থাকে, আর ভার্ব হিসেবে যদি স্পিক থাকে, স্পিক মানে হচ্ছে বলা, তাহলে বলার কাজটা কি ইংলিশ করতে পারে? ইংলিশ একটা ভাষার নাম, সে কি কিছু বলতে পারে? না। ইংরেজি ভাষাকে বরং বলা হয়, আর সেটা বলে কে? আমাদের মানুষরা বলে। ঠিক আছে, যে সারা পৃথিবীর যে মানুষ আছে তারাই ইংরেজি ভাষায় কথা বলে, কিন্তু ইংরেজি ভাষা সে কিন্তু বলতে পারে না। সে বলতে পারে? পারে না। সাবজেক্ট যেহেতু এখানে এই ভার্বের কাজটা করতে পারছে না, আমাদেরকে এখন দেখতে হবে কোন টেন্সে আছে। তো অল ওভার দ্য ওয়ার্ল্ড, দেখো ইংরেজি সারা পৃথিবীতে বলা হয়, এটা সাধারণ একটা বিবৃতি। হ্যাঁ, এখনো পর্যন্ত হয়। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, এই জন্য এখানে হবে কি? এম ইজ আর প্লাস ভার্বের 3 নাম্বার রূপটা বসবে। তো ইংলিশ যেহেতু সিঙ্গুলার নাম্বার, ইংলিশ কি ভাষার নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা কি বি ভার্ব হিসেবে কাকে নিয়েছি? এম ইজ আর এর মধ্যে ইজ কে নিয়েছি। ইজ প্লাস
ভার্বের 3 নাম্বার রূপ, স্পিক ভার্বটা 3 নাম্বার রূপ হচ্ছে স্পোকেন, সেটা আমরা নিয়েছি। অর্থাৎ ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংরেজি সারা পৃথিবীতেই বলা হয়। দেখো তারপরে দ্বিতীয় যে উদাহরণটি আছে, দে বিট বাই দ্য পুলিশ বিকজ অফ দেয়ার ইলিগাল প্রসেশন। দেখো এখানে বলা হয়েছে দে বিট, বিট মানে হচ্ছে মারা বা প্রহর করা, তারা মেরেছে বাই দ্য পুলিশ, হয় কখনো না, তারা মারতে পারে না, কিন্তু দেখো বাই দ্য পুলিশ, পুলিশের কাছে তারা মার খেয়েছে। বিট মানে মারা, এই মারার কাজটা কি তারা করতে পারে এখানে? না, এখানে বলা হয়েছে তারা তাদের, দেখো বিকজ অফ দেয়ার ইলিগাল প্রসেশন মানে হচ্ছে তাদের কিসের কারণে, যে অবৈধ যে আন্দোলন বা অবৈধ যে মুভমেন্ট, সেটার কারণে কি হয়েছে, তারা পুলিশের কাছে মার খেয়েছে। এখানে মারার কাজটা কি তারা করেছে নাকি পুলিশ করেছে? দেখো এখানে কিন্তু পুলিশ করেছে। আর সাবজেক্ট হিসেবে কি আছে? তারা। তারা কি মারতে পারে? পারে না। যেহেতু তারা মারতে পারে না, আর এটি দেখো তো কি আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আছে, এখানে কিন্তু অতীতকালের কোনো ঘটনা বা ভবিষ্যৎকালের কোনো ঘটনা এরকম কোনো কিছু নির্দেশ নাই, যেমন ইয়েস্টারডে, লাস্ট প্লাস যে কোনো সময়, এরকম অতীত নির্দিষ্ট কোনো শব্দই সেন্টেন্সটার মধ্যে নেই, এই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে। আর তারা যে সাবজেক্টটা যেহেতু কাজ করতে পারে না, এই জন্য আমাদেরকে বি ভার্ব প্লাস ভার্ব 3 নাম্বার রূপ বসাইতে হবে। অর্থাৎ এম ইজ আর এর মধ্যে এখানে কোনটি বসবে বলতো? আমাদের সাবজেক্ট দে হচ্ছে প্লুরাল, আর প্লুরালের পরে কে বসে? বি ভার্ব হিসেবে আর বসে, এজন্য আর প্লাস ভার্বের 3 নাম্বার রূপ, বিট ভার্বটা 3 নাম্বার রূপ হচ্ছে বিটেন, এজন্য আমরা আর বিটেন লিখেছি এখানে। ঠিক আছে, সঠিক উত্তর হবে আর বিটেন, অন্য কোনো কিছু এখানে সঠিক নয়। তারপরে দেখো, মাই কম্পিউটার ব্রেক ইয়েস্টারডে বাই মি, মাই কম্পিউটার ব্রেক ইয়েস্টারডে বাই মি, এই বাক্যের মধ্যে দেখো ইয়েস্টারডে একটা শব্দ আছে, ইয়েস্টারডে মানে কি? গতকাল, আর এটা কি? অতীত নির্দেশক শব্দ, অর্থাৎ সেন্টেন্সটি আছে কিসে? পাস্ট ইনডেফিনাইট টেন্সে। আর পাস্ট ইনডেফিনাইট টেন্সে থাকলে আমরা একবার দেখবো সাবজেক্ট কাজ করতে পারে কিনা। মাই কম্পিউটার, আমার কম্পিউটার ব্রেক, ব্রেক মানে হচ্ছে ভাঙা, কম্পিউটার কি ভাঙতে পারে? কম্পিউটার কাকে ভাঙছে? তোমাকে ভাঙছে? না রে ভাই, কম্পিউটার তোমারে ভাঙে নাই, তুমি কম্পিউটার ভাঙছো, অথবা কোনো একটা ভাবে কম্পিউটার ভেঙে গেছে, কিন্তু কম্পিউটার কিন্তু ব্রেক করতে পারে না, ভাঙতে পারে না। হ্যাঁ, অর্থাৎ সাবজেক্ট এই ভার্বটার কাজ করতে পারে না। আর সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে না পারবে, যদি টেন্সটা পাস্ট ইনডেফিনাইট হয়, আমরা আগে দেখেছিলাম সেখানে ওয়াজ আর প্লাস ভার্বের 3 নাম্বার রূপ হয়, এজন্য এখানে হবে ওয়াজ ব্রোকেন, সঠিক রূপ হবে কি? ওয়াজ ব্রোকেন। কম্পিউটার যেহেতু সিঙ্গুলার নাম্বার, মাই কম্পিউটার, এজন্য এখানে আমি ভার্ব হিসেবে ওয়াজ কে নিয়েছি, এবং ব্রেক ভার্বটা 3 নাম্বার রূপ হচ্ছে ব্রোকেন। আশা করি ক্লিয়ার। তো পরের স্লাইডে যাব, তার আগে আমি বলছি, ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ক্লাসে যদি তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারো রাইট ফর্ম ভার্বসটা, তাহলে তোমরা তোমাদের বন্ধুদেরকে এখনো পর্যন্ত বলছি মেনশন দাও, যেসব বন্ধুরা এখনো পর্যন্ত ক্লাসে জয়েন করে নাই, এবং তোমাদের টাইমলাইনে যারা এখনো শেয়ার করো নাই, যারা এখনো লাইভে আছো এই মুহূর্তে 83 আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভালো বাড়ছে। ক্লাসটা যদি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো, তাহলে একটু প্লিজ কাইন্ডলি শেয়ার করো, আমি তোমাদের কাছে অনুরোধ করছি। নেক্সট টাইম যদি আমার ক্লাসটি পেতে চাও, রাইট ফর্ম ভার্বস এর আরো কিছু রুলস আছে, সেগুলো যদি পেতে চাও, তাহলে তোমরা কি করবে? এই ক্লাসটা শেয়ার করে দিবে। তাহলে আমি কিন্তু আর ক্লাসে আসবো না, এরকম ক্লাসে আর আসবো না। আমি স্লাইড গুলা রাত ভরে রেডি করছি তোমাদের জন্য, এত কষ্ট করে স্লাইড রেডি করার পরেও ক্লাসে এসে যদি তোমাদের আশানুরূপ উপস্থিতি না পাই, তাহলে কিন্তু আমরা টিচাররা বারবারই হতাশ হব। সেই জন্য তোমরা বন্ধুদেরকে শেয়ার করো, এবং তোমাদের টাইম লাইনেও ভিডিওটা শেয়ার করো, এই লাইভটা শেয়ার করো। আমরা চলে যাচ্ছি রোল নাম্বার 3-এ। আর কারো কোথাও সমস্যা থাকলে, বুঝতে সমস্যা হলে কোনো রুলস, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সে বিষয়টা সলিউশন করে দেবো। হ্যাঁ, দেখো রুল নাম্বার 3, রুল 3 তে আমি কি রেখেছি? মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি আমরা সবাই চিনি, সেগুলা কি কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরা হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি ভার্ব। আর মোডাল অক্সিলারির পরে আমাদেরকে দেখতে হবে যে সাবজেক্ট কাজ করতে পারে কিনা। আমি কিন্তু সরাসরি বলতে পারতাম যে মোডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়, একদম বেস ফর্ম হয়, এটা কিন্তু বলি নাই। কারণ কি? কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি যে তোমাদের কি করতে হবে? রাইট ফর্ম ভার্বসে 10টার মধ্যে 10টাই পারতে হবে, একটাও কম পারা যাবে না। তো তোমাদের দুই রকম প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, এই জন্য আমি দুইটা বিষয় এখানে ক্লিয়ার করছি, একটা রুলস এর মধ্যেই দুইটা বিষয় দেখো ক্লিয়ার করে ফেলেছি। সেটা কি? যদি মোডাল অক্সিলারি ভার্ব থাকে, এরপরে আমাকে দেখতে হবে আবারও সেই একই রকম সাবজেক্ট কাজ করতে পারে কিনা। সাবজেক্ট কাজ করতে না পারলে আমরা মোডালের পরে একটা বি নিয়ে আসবো, একদম বি প্লাস ভার্বের 3 নাম্বার রূপ নিয়ে আসবো। মোডালের পরে ভার্বে যেহেতু বেস ফর্ম বসে, এজন্য এম ইজ আর, এদের বেস ফর্ম হচ্ছে বি, আর সেই বি এর পরে ভার্বের 3 নাম্বার রূপটা বসাবো যদি সাবজেক্ট কাজ করতে না পারে। আর সাবজেক্ট যদি কাজ করতে পারে, তাহলে সরাসরি ভার্বের একদম বেস ফর্মটা জাস্ট বসিয়ে দেবো। সেটা আমি বলছি, দেখো যে সাবজেক্ট কাজ করতে পারলে সেন্টেন্সটা হয় অ্যাক্টিভ। হ্যাঁ, আর অ্যাক্টিভে ভার্বের বেস ফর্ম বসবে, ভার্বের একদম যে বেস ফর্মটা হবে যদি সাবজেক্ট কাজ করতে পারে, সেটি আমরা মোডাল অক্সিলারি পরে বসিয়ে দেবো।
এবং সাবজেক্ট কাজ করতে না পারলে সেই সেন্টেন্সটি হয় প্যাসিভ। আর যদি প্যাসিভ হয়ে যায় তাহলে আমাদেরকে কি করতে হবে, সেই মডাল অক্সিলারির পরে বি প্লাস ভার্বের 3 নাম্বার রূপ, বি প্লাস ভার্বের 3 নাম্বার রূপ বসবে। তো আসলে সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। দ্য রেজাল্ট মে, দেখো মে এখানে কি একটা মডাল অক্সিলারি, আমি বলেছিলাম মে মাইট মাস্ট, এর মধ্যে একটা মে চলে আসছে, ঠিক আছে। মে যেহেতু মডাল অক্সিলারি, এরপর আমাদেরকে দেখতে হবে কি আমাদের সেন্টেন্সের সাবজেক্টটা কাজ করতে পারে কিনা। দেখো মে পাবলিশ অন সানডে, রবিবারে আমাদের কি হবে, ফলাফলটা সম্ভবত প্রকাশিত হবে। দেখো সাবজেক্ট হিসেবে কি আছে, দ্য রেজাল্ট, দ্য রেজাল্ট, এবং ভার্ব আছে পাবলিশ। পাবলিশ মানে কি প্রকাশ করা, আর সাবজেক্ট আছে কি দ্য রেজাল্ট। ফলাফল কি কিছু প্রকাশ করতে পারে, পরীক্ষার ফলাফল এটা একটা পেপারের মধ্যে জাস্ট প্রিন্টেড আছে, এটা কি নিজে নিজে কখনো প্রকাশ হইতে পারে বা প্রকাশ করতে পারে, পারে না। কোন একটা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় অথবা কোন একটা অর্গানাইজিং বডি, যারা কি করবে এই ফলাফলটা প্রকাশ করবে, কিন্তু ফলাফল নিজে কিন্তু প্রকাশ করতে পারে না বা প্রকাশ হতে পারে না। যেহেতু সাবজেক্টটা কাজ করতে পারে না, আমাদের কি করতে হবে, মে যেহেতু অক্সিলারি ভার্ব, এরপরে বি প্লাস ভার্বের 3 নাম্বার বসাইতে হবে। দেখো আমি সঠিক উত্তর এই জন্য হবে মে বি পাবলিশড, মে বি পাবলিশড। আশা করি ক্লিয়ার। এটা কিন্তু একটু অ্যাডভান্সড, ঠিক আছে। আমাদেরকে সেই ব্যাকডেটেড থাকলে আর হবে না, আমাদেরকে একটু অ্যাডভান্স ওয়েতে শিখতে হবে, কারণ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের টার্গেট কি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সবচেয়ে বড় বড় যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেইগুলোতে পড়বো। তো এই জন্য আমাদের কি কি করতে হবে, ওই গতানুগতিক ওয়েতে শিখলে হবে না, আমাদের কিছু অ্যাডভান্সও শিখতে হবে, ঠিক আছে। এবং আমাদের টার্গেট থাকবে যে আমরা 10টার মধ্যে রাইট ফর্ম ভার্বস 10টাই পারবো, এই জন্য এই বিষয়গুলো আমি ইনক্লুড করেছি। এরপরে দেখো দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন, অর্থাৎ দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন মানে কি শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়। এরপর আছে মে, মে কি ছিল আমাদের মডাল অক্সিলারি ভার্ব, আমরা আগে বলেছি। পাবলিশ দ্য রেজাল্ট অন সানডে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় সম্ভবত রবিবার দিন ফলাফল প্রকাশ করবে। দেখো এখানে ভার্ব হিসেবে আছে পাবলিশ, পাবলিশ মানে কি প্রকাশ করা, পাবলিশ মানে হচ্ছে প্রকাশ করা। আর এই প্রকাশ করার কাজটা কি শিক্ষা মন্ত্রণালয় করতে পারে, 100% পারে। রেজাল্ট প্রকাশ করে কি আমাদের সাধারণত শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করে। তারা যেহেতু কাজটি করতে পারে, জন্য মেয়ের পর ভার্বের একদম বেস ফর্ম, একদম রুট পাবলিশ, পাবলিশই বসবে, এটাই সঠিক, এর আর কোনো চেঞ্জ হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরকম সাবজেক্ট যদি কাজ করতে পারে মডাল ভার্বের পরে, খেয়াল করবে তাহলে তোমরা ভার্বের একদম বেস ফর্মটা বসাই দিবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই আসে, খুব রেয়ার এটা আসে। আর যদি এসে যায় তাহলে কিভাবে অ্যান্সার করবে সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। আমি রুল নাম্বার 4 এ যাওয়ার আগে তোমাদের আবারও বলছি, উপস্থিতি আবার কমে গেছে, আর একটু জুম করলে লেখাগুলো ক্লিয়ারলি বোঝা যেত। ভাই আমি আগেই বলছি তোমাদেরকে যে যদি লেখাগুলো বুঝতে চাও তাহলে আমি তোমাদের কি করব, একটু পরেই ক্লাসের রেকর্ড আবার ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে, সেখানে তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে। আমি যেহেতু বোর্ডটাও অ্যাড করেছি, আর বোর্ড অ্যাড করার কারণে আমাদের কি হয়েছে, স্লাইডটা সম্পূর্ণ ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, ডিস্টেন্সে একটু ক্যামেরাটা রাখতে হয়েছে এই জন্য। তো আমরা রুল নাম্বার 4 এ চলে যাই। একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে, এটা খুবই গুরুত্বপূর্ণ, একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয় এবং উদ্দেশ্য বোঝালে 2 প্লাস ভার্বের বেস ফর্ম হয়। দেখো একটা সেন্টেন্সের মধ্যে কখনোই দুইটা ভার্ব থাকতে পারবে না, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, মানে কাজ শেষ করতে পারে এরকম ভার্ব থাকবে একটা। যখন দ্বিতীয় আরেকটি ভার্ব চলে আসবে তখন সেই ভার্বটাকে আমাদের কি করতে হবে, সেই ভার্বটাকে আমাদেরকে একদম ইনেপ্ট, মানে একদম মনে করো অকার্যকর করে ফেলতে হবে। সেটা কিভাবে করা হয়, একটা ভার্বকে অকার্যকর হয় আগে একটা টু যুক্ত করতে হয়, অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। দ্বিতীয় ভার্বটির সাথে আমরা এই কাজ করব, কিন্তু কখন আইএনজি যুক্ত করব ভাই, আর কখন 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো, সেটা আমাদের নির্ভর করছে পুরো বাক্যটার অর্থের উপরে। যদি সেখানে কোনো উদ্দেশ্য বুঝিয়ে থাকে তাহলে আমরা সেখানে 2 প্লাস ভার্বের বেস ফর্মটা বসাবো, অন্যথায় বাকি সব ক্ষেত্রে আমরা ভার্বের সাথে জাস্ট আইএনজি যুক্ত করে দেবো, ঠিক আছে। তো দেখি, দ্য টিচার টিচেস দেম, এখানে টিচেস কিন্তু একটা ভার্ব, টিচেস মানে হচ্ছে শিক্ষা দেয়, শিক্ষক তাদেরকে শিক্ষা দেয়। ড্র পিকচার, দেখো ড্র পিকচার, এখানে কিন্তু একটা ভার্ব টিচেস চলে আসছে, পরবর্তীতে আরেকটা ভার্ব আসছে ড্র। তো আমাদেরকে কি করতে হবে, এই ড্র ভার্বটার সাথে হয় আইএনজি যুক্ত করতে হবে অথবা 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। তো আমরা কি করব, এখানে কোনো উদ্দেশ্য বোঝাইছে, শিক্ষক তাদেরকে ছবি আঁকা শেখায়, কি উদ্দেশ্যে সেই কথা বলা আছে, বলা নেই। সো আমাদের কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি, ড্র ভার্বটার সাথে আইএনজি আমরা যুক্ত করে দিয়েছি, হয়ে গেছে। যেহেতু দুইটা ভার্ব ছিল, আমরা দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি এখানে যুক্ত করে দিলাম। এরপরে দ্বিতীয়টাই দেখো, I started study because I'm going to attend to the SSC exam. এর পরে দেখো আছে started, started মানে আমি শুরু করেছিলাম, study মানে হচ্ছে পড়াশোনা। একটা ভার্ব started আসছে, পরবর্তীতে আরেকটা ভার্ব আসছে হচ্ছে study। তো আমাদের দ্বিতীয় ভার্বটার সাথে কি করতে হবে, হয় আইএনজি যুক্ত করতে হবে অথবা 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসাইতে হবে।
এখানে আমরা কি করব, একটু বাক্যটার অর্থ বললেই বুঝতে পারবো যে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিব নাকি ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। দেখো, বিকজ আই এম গোয়িং টু অ্যাটেন্ড টু দা এইচএসসি এক্সাম, কারণ আমি কি করতে যাচ্ছি, এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি যে পড়াশোনা শুরু করেছিলাম তার কিন্তু একটা উদ্দেশ্য এখানে দেওয়া আছে যে আমি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি। এজন্য আমাকে কি করতে হবে, যেহেতু উদ্দেশ্য আছে এজন্য টু প্লাস ভার্বের বেস ফর্মটা বসাইতে হবে। I started to study because I am going to attend to the HSC exam. আর এই টেন্স চিনতে যদি কারো সমস্যা হয়, আমি এই গ্রুপে আগে একটা টেন্সের উপর ক্লাস নিয়েছি তোমাদের অ্যাডমিশনের বড় ভাই বোনদের জন্য। তো তোমরা ওই ক্লাসটি দেখে আসতে পারো যাদের টেন্স চিনতে সমস্যা হয়। প্রেজেন্ট টেন্সের সম্পূর্ণ আলোচনা আমি সেখানে করেছি, তোমরা দেখে আসতে পারো। তো পরবর্তী আরেকটা ভিডিওতে ওইখানে আমি পার্ট 2 নিয়ে টেন্সের দ্বিতীয় আলোচনা, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের আলোচনা করব। ওইটা দেখে আসলে তোমাদের টেন্স নিয়ে সাধারণত আর সমস্যা হওয়ার কথা না, যে সেন্টেন্সটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে নাকি পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে নাকি অন্যান্য যে টেন্স আছে সেগুলোতে রয়েছে, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে আমার এই ক্লাসটি করে আসবে। ঠিক আছে, তো চলে যাই আপাতত আমরা রুল নাম্বার 5 এ। দেখো, এইটা অনেক গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি এইটাই থাকে ভাই প্রশ্নের মধ্যে, যে 10টা থাকবে না, 10টা প্রশ্নের মধ্যে 2-3টা এরকম পাবে। হ্যাঁ, যে প্রিপোজিশনের পরে ভার্বের বেস ফর্ম এর সাথে আইএনজি যুক্ত হয়। অর্থাৎ প্রিপোজিশনের পর যদি শূন্যস্থান থাকে, তাহলে সেই শূন্যস্থানের পর যদি ব্র্যাকেটে একটা ভার্ব থাকে, সেই ভার্বের বেস ফর্মের সাথে আমরা কি করব, আইএনজি যুক্ত করে দিব। বোঝা গেছে? এবার প্রিপোজিশন গুলা কি কি ভাই, আমি তো চিনি না, তাহলে কি করার, সেই প্রিপোজিশন গুলোর লিস্ট আমি তোমাদেরকে দিয়েছি। এগুলো হচ্ছে প্রিপোজিশন। আর দেখো, প্রিপোজিশনের পরে যদিও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু একটা মাত্র প্রিপোজিশন আছে যে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে কে, টু। এই টু এর পরে ভার্বের একদম বেস ফর্মটাই বসে। টু একটা প্রিপোজিশন, কিন্তু এরপর ভার্বের একদম বেস ফর্মটা বসে। তো প্রিপোজিশন এরকম কি কি আছে দেখি আমরা। অন, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অ্যাট, ইনটু, আফটার, উইদাউট, এগেইনস্ট, বিফোর, টু, এটসেট্রা। মানে এরকম আরো আছে। এরকম যে প্রিপোজিশন গুলো দেখতে পাবে তাদের পরে কি করবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করবে। আমি টু কে শেষে লিখেছি কারণ টু এর পরে তোমরা কি করবে, ভার্বের বেস ফর্ম বসাবে। তো আসো উদাহরণগুলো দেখে নেওয়া যাক। তো উদাহরণগুলো বোঝানোর আগে আমি আবারও বলছি, ভাই ক্লাসটা ভালো লাগলে শেয়ার করো। আর আমি খুব কষ্ট হচ্ছে আমার ক্লাসগুলো নিতে, পাশাপাশি কি করছি, গতকাল রাতে আমি তোমাদের জন্য খুব কষ্ট করে স্লাইডটা বানাইছি। তোমাদের অনেক বেশি উপস্থিতি থাকবে এইটাই আশা করছিলাম, কিন্তু আমি এখানে আসার পর দেখছি তোমাদের উপস্থিতি আসলে আশানুরূপ নয়। তো তোমরা যদি এরকম ভিডিও আমার আরো সবগুলো গ্রামার আইটেমের উপর পাইতে চাও, যারা এসএসসি পরীক্ষার্থী আছে তারা কি করবে, ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দিবা। আর এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদেরকেও দিতে পারো, ওরা আগে থেকে এগুলো শিখে নিবে এমন নয়, ওদেরও কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস আছে। তোমাদের ছোট ভাই বোন যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকে তো ওদেরকেও এই ভিডিওটা শেয়ার করতে পারো। ঠিক আছে, দেখো এক্সাম্পলের মধ্যে রেখেছি আই স্টপ থিংকিং অফ। আই স্টপ থিংকিং অফ। অফ কি একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। থিংকিং অফ ডু দিস, ডু দিস হবে না, কারণ কি অফ একটা প্রিপোজিশন আর এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, জন্য অফ ডুইং বলবো আমরা। ঠিক আছে, এরকম প্রিপোজিশনের পর শূন্যস্থান পাইলে কি করবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবে। হি হ্যাজ সাকসিডেড ইন, দেখো ইন কি আরেকটা প্রিপোজিশন, এরপরে পাস আসছে, ভার্ব হিসেবে আসছে পাস ইন দা এক্সামিনেশন। তো ইন যেহেতু একটা প্রিপোজিশন, এবার কি করতে হবে, আমাদের এর সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ পাস নয়, এখানে সঠিক রূপ হচ্ছে পাসিং। বোঝা গেছে? তো পুরো সেন্টেন্সটা কি হচ্ছে, হি হ্যাজ সাকসিডেড ইন পাসিং ইন দা এক্সামিনেশন। আশা করি বুঝতে পেরেছো। তো তৃতীয় যে সেন্টেন্সটি উদাহরণটি আমি দিয়েছি, মাই সিস্টার ওয়ান্টস টু। মাই সিস্টার ওয়ান্টস টু, দেখো এখানে প্রিপোজিশন হিসেবে কি আছে, টু। আর টু এর পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। এজন্য আমরা বিং যে ভার্বটা আছে, দেখো বিং তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে আছে, তো আমাদের কি করতে হবে, ভার্বের বেস ফর্মটা বসাতে হবে, বি কে বসাতে হবে। এখানে সঠিক অ্যান্সার হবে বি, কারণ টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে মাই সিস্টার ওয়ান্টস টু বি আ ডক্টর, অর্থাৎ আমার বোন একজন ডাক্তার হতে চায়। আশা করি বুঝতে পেরেছো। তো আমি তোমাদের কমেন্টটা পড়ছি, তোমাদের কোথাও যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে বলবা। সেকেন্ডটা বুঝে না একটু বলুন। সেকেন্ডটা মানে এই সেকেন্ডটা, আচ্ছা এই সেকেন্ডটা আমি বুঝাচ্ছি। তাহলে সেকেন্ডটা যদি কেউ না বুঝে থাকো আমি আবারও বোঝাচ্ছি। হি হ্যাজ সাকসিডেড ইন দা পাসিং এক্সামিনেশন। পুরোটার অর্থ এমন হয় যে সে পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে, পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে বা সফল হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ করে সে কি হয়েছে, সফল হয়েছে। আর ইন, এখানে প্রিপোজিশন দেখো কি আছে, ইন, শূন্যস্থানের আগে একটা ইন আছে। আর আমরা ইন যেহেতু একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয় ভাই। এজন্য পাস যে ভার্বটা ছিল, এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে আমরা বানিয়েছি পাসিং, আর পাসিং হবে এখানে সঠিক উত্তর। আশা করছি ক্লিয়ার। হ্যাঁ,
আর যদি তোমাদের কারো অন্য কোনোটা সমস্যা থেকে থাকে কমেন্টে আমাকে জানাও, আমি কমেন্টগুলো পড়ছি। ভাই ক্লাসের উপস্থিতি কমছে, আমি এই ক্লাস থেকে বের হয়ে যাবো কিনা বুঝতে পারছি না। তোমরা কি চাও আমি ক্লাস থেকে বের হয়ে যাই? আচ্ছা, যদিও নেট প্রবলেমের জন্য লেট হচ্ছে আমার। আচ্ছা, লেট হয়ে থাকলে নেট প্রবলেমের জন্য আমরা রেকর্ডেড ক্লাসটা দিয়ে দেবো, সেটাও দেখবে। এখনো আপাতত ট্রাই করো দেখার। আর মাসরুবা তালুকদারকে আফরোজ ইয়ামিন মেনশন দিয়েছো, তোমাদের এরকম ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। আর যদি কারো কোনোটাই সমস্যা থাকে আমাকে জানাও, দেন আমি দ্বিতীয়টায় চলে যাই। তো দেখো নোট অফ রোল নাম্বার 5, অর্থাৎ রোল নাম্বার যে 5 ছিল তার একটা নোট আমি এখানে দিয়েছি, যে 2 এর পর ভার্বের বেস ফর্ম বসলেও আমরা জানি যে প্রিপজিশন 2 এর পর ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু কিছু কিছু 2 রয়েছে যারা একটা ফ্রেজ আকারে থাকে। আর সেই ফ্রেজ গুলাকে যদি আমরা পাই, তারপর কিন্তু আর কি করব, ওই ভার্বের বেস ফর্ম বসাবো না, সেখানে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। শুধুমাত্র 2 থাকলে আমরা ভার্বের সাথে ভার্বের একদম বেস ফর্মটা বসাবো। কিন্তু যদি এরকম 2 থাকে, যে লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু, অবজেক্ট টু, ডেভোটেড টু, তারপর বি ইউজ টু, এখানে বি এর জায়গায় এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ, ওয়ার ইউজ টু, এরকম থাকতে পারে। তারপরে গেট ইউজ টু, অপোজ টু, এদের পর ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হয়। আমরা আগে দেখেছিলাম যে 2 এর পরে কি হয়, ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু এই যে 2 গুলো আছে, এইগুলা যদি আমরা সেন্টেন্সের মধ্যে খুঁজে পাই, তারপর কি করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তো ভাই এগুলা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে? এই যে ফ্রেজগুলো দিলাম, এই ফ্রেজগুলোর পরে যদি কোনো শূন্যস্থান পাও, সেখানে কি করবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করবে। আর যদি শুধুমাত্র 2 থাকে, তাহলে তারপর তোমরা কি করবে, এরপরে ভার্বের বেস ফর্মটা বসাবে। তো দেখো দ্বিতীয় যে এক্সাম্পল, আমরা প্রথম যে এক্সাম্পলটি দেখেছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু। দেখো লুক ফরওয়ার্ড টু একটা পেয়ে গেছি না, এর সাথে যদিও লুকিং এর সাথে আইএনজি যুক্ত আছে, দেখার কোনো বিষয় নেই, লুক তো আছে, লুক ফরওয়ার্ড টু। এটাকে যদি আমরা খুঁজে পাই, এরপরে কি করবো, ভার্বের সাথে আইএনজি যুক্ত করবে। দেখো ড্রাইভ দিস কার, তো ড্রাইভ ভার্বটা কি হবে, আইএনজি যুক্ত হবে, ড্রাইভিং হবে এখানে সঠিক উত্তর। কারণ কি, এখানে লুক ফরওয়ার্ড টু ছিল। এরপরে দেখো হি ওয়াজ ইউজ টু, আমরা আগেই বলেছিলাম বি ইউজ টু, তার মধ্যে একটা হচ্ছে ওয়াজ ইউজ টু, ঠিক আছে? ওয়াজ একটা বি ভার্ব, এরপরে রয়েছে ইউজ টু। এরকম যদি আকারে আমরা কোনো ফ্রেজ পাই, তাহলে কি করবো, এরপরে আমরা কি করবো, ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো। অর্থাৎ এখানে হবে সঠিক রূপ হবে প্লেইং। কি হবে, প্লেইং। ওয়াজ ইউজ টু পরে কি হবে, প্লেইং। হি ওয়াজ ইউজ টু প্লেইং ক্রিকেট ইন হিজ চাইল্ডহুড, অর্থাৎ সে তার শৈশবে ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিল। এই ওয়াজ ইউজ টু অর্থ হচ্ছে অভ্যস্ত ছিল। তো এইখানে প্লে ভার্বটার সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে, কারণ ওয়াজ ইউজ টু আমাদের হচ্ছে একটা বি ভার্বের পরে, বি ভার্বের পরে যদি ইউজ টু থাকে, তার সাথে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এই ফ্রেজগুলো তোমরা সবাই মুখস্থ করে নিবে। আমরা চলে যাই রোল নাম্বার 6 এ। রুল 6, দেখো সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, অনস আপন, লাস্ট নাইট, লাস্ট প্লাস টাইম, লাস্টের পরে দেখো লাস্ট ডে থাকতে পারে, উইক থাকতে পারে, মান্থ থাকতে পারে, ইয়ার থাকতে পারে। লাস্টের পরে যদি এই জিনিসগুলো খুঁজে পাও, তারপরে ইন 1971, এখানে আমি তোমাদেরকে একটি সাল দিয়েছি 1971, এরকম ইন এর পরে যে কোনো অতীতের একটা সাল থাকতে পারে, ইত্যাদি থাকলে পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। তাহলে এইগুলা যদি কোনো সেন্টেন্সের মধ্যে খুঁজে পাও, তাহলে সেই সেন্টেন্সটা কি হবে, পাস্ট ইনডেফিনাইট টেন্স। আর পাস্ট ইনডেফিনাইট টেন্স হলে সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ হয়, তাহলে ভার্বের দ্বিতীয় রূপ, আর প্যাসিভ হলে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের 3 নাম্বার। সরি, এখানে 2 নাম্বার লিখেছি, তোমরা একটু ঠিক করে নিবে। ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের 3 নাম্বার রূপ হবে। এটা আমি তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, কিন্তু আমাদের 2 নাম্বার রুলসের মধ্যে কিন্তু ছিল যে যদি আমাদের সাবজেক্ট কাজ করতে না পারে, আমাদের সাবজেক্ট যদি কাজ করতে না পারে, তাহলে কি করতে হবে, যদি ওই সেন্টেন্সটা যদি পাস্ট ইনডেফিনাইট টেন্সে থাকে, তাহলে আমাদেরকে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের 3 নাম্বার রূপ বসাইতে হবে। তারই একটা অংশ এখানে আবারও আসছে, রিপিট করেছি। অ্যাক্টিভ মানে কি, সেন্টেন্সটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, কি করে চিনবো ভাই? সাবজেক্ট যদি কাজ করতে পারে, তাহলে হচ্ছে সেন্টেন্সটা অ্যাক্টিভ, আর সাবজেক্ট যদি কাজটা করতে না পারে, তাহলে হচ্ছে সেন্টেন্সটা প্যাসিভ। এটাই হচ্ছে চেনার টেকনিক। এর থেকে ভালো টেকনিক আমার আর জানা নাই। যদি তোমাদের জানা থাকে, তাহলে কমেন্টে আমাদের জানাও যে ভাই আমি এটা জানি। আর যদি তোমাদের কাছে এই টেকনিকটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবো যে ভাই ভালো লাগছে, তাহলে আমি ক্লাসটা নিতে আগ্রহ পাবো। তো দেখো অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে চিনবো, তাহলে আমরা এখন বুঝলাম। এখন আমরা চলে যাই কিছু এক্সাম্পলের মধ্যে। দেখো অনস, আমরা কিন্তু একটা টেন্স, আমাদের যে মার্কার গুলো ছিল, ওখানে আমরা বলেছিলাম যেসব শব্দ থাকলে অতীত নির্দেশক শব্দ, সেই অতীত নির্দেশক শব্দগুলোর মধ্যে কিন্তু ছিল কি, অনস। সেই অনস যদি থাকে, তাহলে আমরা ভাববো কি, পুরো সেন্টেন্সটাই কি আছে, প্রেজেন্ট পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে, সরি পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে। অনস দেয়ার লিভড অ্যান ওল্ড ফার্মার
ইন আ ভিলেজ, এখানে ইন অংশটা দেখা যাচ্ছে না, এখানে ছিল হচ্ছে ইন। once there lived an old farmer in a village, in a village। ক্লাস থেকে দেখছি তোমরা অনেকে চলে যাচ্ছ, অনেকে যে চলে যাচ্ছ ক্লাস থেকে আমি দেখতে পাচ্ছি। তো ক্লাসটা তোমরা বেশি বেশি শেয়ার করো ভাই, আমি কিন্তু ক্লাস থেকে চলে যাব। রূপা আক্তার লিখেছো ক্লাস নেন ভাইয়া, ক্লাস কি ভালো লাগছে? আমি তো দেখতে পাচ্ছি না যে তোমাদের ক্লাসটা ভালো লাগছে, এরকম কোনো আউটপুট পাচ্ছি না, কমেন্টে তোমাদের কোনো সাড়া নেই, আবার উপস্থিতি আস্তে আস্তে কমছে। ভাই আমি তো পড়াইতে আগ্রহ হারাচ্ছি তোমাদের, ঠিক আছে? আমি কিন্তু পরবর্তী ক্লাসে আর আসবো না, এরকম যদি উপস্থিতি হয় আমি পরবর্তী ক্লাসে কিন্তু আর আসবো না। বন্ধুরা যারা চলে যাচ্ছে আবারও তাদেরকে ফিরতে বলো, এবং নতুন নতুন ফ্রেন্ডদেরকে তোমরা মেনশন করো ক্লাসটাতে, ওরা ক্লাস একদম ফার্স্ট থেকেই পাবে। সবাইকে শেয়ার করে দাও। আর পরবর্তীতে কিন্তু আমি আর ক্লাসে আসবো না, আর পরবর্তী যে পার্ট রয়েছে রাইট ফ্রম ভার্বসে আর অন্যান্য গ্রামারের যে পার্ট গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি আর আসবো না যদি এরকম উপস্থিতি দেখতে পাই। সো তোমরা ক্লাসটা বেশি বেশি শেয়ার করো এবং বন্ধুদেরকে মেনশন দাও। আর কারো কোনো পার্টে বুঝতে সমস্যা থাকলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবে। তো আমরা আবারও ক্লাসে ফিরে যাচ্ছি, তার আগে আমি বলে রাখছি তোমাদেরকে যে তোমরা ক্লাসটা বেশি বেশি শেয়ার করো। দেখছি আপ ডাউন করছে অনেক বেশি তোমাদের উপস্থিতি, দেখো। তো একদা once there lived, once মানে হচ্ছে একদা, একদা একজন গরিব কৃষক একটা গ্রামে বসবাস করতো। এখানে লিভ মানে বসবাস করা, কৃষক কি বসবাস করতে পারে? অবশ্যই পারে, সাবজেক্ট কিন্তু কাজটা করতে পারে। এজন্য আমাদের কি করতে হবে? ভার্বের 2 নাম্বার রূপটা বসাতে হবে, যেহেতু এটা once দিয়ে বুঝছে যেটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে। কোন টেন্সে? পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে। আর পাস্ট ইনডেফিনাইট টেন্সে থাকলে আমাদের কি করতে হবে? ভার্বের 2 নাম্বার রূপটা বা পাস্ট ফর্মটা বসাইতে হবে, অর্থাৎ এখানে সঠিক ভাবে হচ্ছে লিভড। পরের উদাহরণটিতে আমরা চলে যাই, হি গো টু কানাডা ইয়েস্টারডে। দেখো অতীত নির্দেশক শব্দ আরেকটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে ইয়েস্টারডে। ইয়েস্টারডে যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটি কোথায় যায়? পাস্ট ইনডেফিনাইট টেন্সে। আর পাস্ট ইনডেফিনাইট টেন্সে যদি থাকে তাহলে আমাদের কি করতে হয়? সাবজেক্টটার দিকে তাকাইতে হয়। তো হি আছে সাবজেক্ট, সাবজেক্ট কি কাজ করতে পারে? সে। আর ভার্ব আছে হচ্ছে গো, যাওয়া। সে তো যেতে পারে ভাই, সে যেতে পারে না? সে অবশ্যই যেতে পারে, যাওয়ার কাজটা সে করতে পারে। এই জন্য কি করতে হবে আমাদেরকে? যেহেতু এটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে, এই জন্য আমাদের কি করতে হবে? এখানে ভার্বের 2 নাম্বার রূপটা ওয়েন্ট বসাইতে হবে, ঠিক আছে? সাবজেক্ট কাজ করতে পারলে আমরা ভার্বের 2 নাম্বার রূপটা বসাবো, আর না পারলে ওয়াজ প্লাস ভার্বের 3 নাম্বার রূপটা বসাবো। এখানে সঠিক রূপ হচ্ছে গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। তো দেখো, দিস বুক রাইট বাই সাকিব লাস্ট ইয়ার, এই বইটি সাকিব লিখেছিল গত বছর। দেখো কে আছে এখানে? লাস্ট ইয়ার আছে, লাস্ট ইয়ার। আমরা বলেছিলাম লাস্টের পর কোনো টাইম থাকলে সেটা কোন টেন্সে যায়? সেটা হয় হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্সে চলে যায়। পাস্ট ইনডেফিনাইট টেন্সে যেহেতু গিয়েছে, এবার আমরা কার দিকে তাকাবো? সাবজেক্টের দিকে। সাবজেক্ট আছে দিস বুক, দিস বুক, আর ভার্ব আছে রাইট। আচ্ছা, রাইট মানে কি? লেখা। দিস বুক, এই বই। বই কি কখনো নিজে নিজে লিখতে পারে? পারে না, অর্থাৎ সাবজেক্ট কাজ করতে পারে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? ওয়াজ প্লাস ভার্বের 3 নাম্বার রূপ ওয়াজ রিটেন লিখেছি আমরা। রাইট ভার্বটা 3 নাম্বার রূপ হচ্ছে রিটেন, ঠিক আছে? ওয়াজ প্লাস রিটেন হবে, কারণ দিস বুক মানে একটা বই, জন্য আমরা বিভাগ হিসেবে ওয়াজ কে নিয়েছি। আশা করছি ক্লিয়ার। তো রাইট ভার্বটার 3টা রূপ কি কি জানো? রাইট, রোড, রিটেন। আর লিভ হচ্ছে লিভ, লিভ লিভড, গো হচ্ছে গো ওয়েন্ট, গান। এরকম প্রত্যেকটা ভার্বের 3টা রূপ তোমাদেরকে মনে রাখতে হবে। তো আমি চলে যাচ্ছি পরের রুলে, রুল 7-এ। ক্লাসটা প্রায় শেষের দিকে, আমি 10টা রুল রেখেছিলাম, বলেছি তোমাদেরকে আগেই। তোমাদের বন্ধুদেরকে যদি শেয়ার না করো আমি কিন্তু এখনই ক্লাস থেকে চলে যেতে বাধ্য হব। আর আমার মনে হচ্ছে তোমাদের ক্লাসটা ভালো লাগছে না। যদি ভালো লেগে থাকে তাহলে জানাও। শান্তিতে শান্তি জানিয়েছে, স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগতেছে। আচ্ছা, থ্যাংক ইউ সঞ্জিদা। আর যারা আছো ক্লাসে এখনো ক্লাসটা ভালো লাগছে আমাকে জানাও যে ভাই ক্লাসটা ভালো লাগছে। সাজিদার কথা আমি আরেকটু অনুপ্রাণিত হলাম ক্লাসটা নেওয়ার জন্য। তোমরা একটু ক্লাসটা মেনশন করে দাও, তাহলে আমি আবারও ক্লাসে ফিরে যাচ্ছি। ক্লাসটা প্লিজ ভাই মেনশন করে দাও, শেয়ার করে দাও। তোমাদের তো ক্লাসটা ভাই ফ্রি নিচ্ছি, তোমাদের অনেক বড় হেল্প করছি, তাই না? তোমরাও আমাদেরকে হেল্প করবে। এই লকডাউনে দেখো তোমাদের কলেজ বন্ধ, অনেক জায়গাতে প্রাইভেটও বন্ধ। তো তোমাদের কি করতে হচ্ছে? এখন ঘরে শুধু শুধু বসে থাকতে হচ্ছে। তো তোমরা যদিও বসে থাকছো, কলেজ বন্ধ, তারপর টিউশন বন্ধ, সবকিছুই বন্ধ ভাই, কিন্তু যারা সঠিকভাবে এখনো পর্যন্ত পড়াশোনা করে যাচ্ছে তারা কিন্তু ভাই বসে নেই, তারা ঠিকই তোমার জায়গাটা দখল করে নিবে।
তারা ঠিকই দেখবে যে কোনো না কোনো ভাবে পড়াশোনা করে নিয়েছে, পড়াশোনা করে তারা ঠিকই A+ পেয়েছে এবং শেষ পর্যন্ত তারা কি হয়েছে, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে তারা কি করছে, অনেক ভালো পজিশন করে নিয়েছে। কিন্তু তোমরা যারা এখন এরকম ক্লাস করছো না, তোমাদের কলেজ বন্ধ, সবকিছু বন্ধ, এরকম পড়াশোনার একদম বাইরে আছো, তাদের জন্য কিন্তু আমাদের এরকম অনেক বড় একটা হেল্প হচ্ছে আমাদের এই ভিডিওর মাধ্যমে। আমরা তাদেরকে টার্গেট করেই এগোচ্ছি, যাদের এই লকডাউনে অনেক বড় সমস্যা হচ্ছে, পড়াশোনাটা কন্টিনিউ করতে পারছে না, তাদেরকে হেল্প করার জন্য কিন্তু আমরা এখানে আসছি। তো তোমাদেরও উচিত আমাদেরকে হেল্প করা। সেটা কিভাবে হেল্প করবে, সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে এবং অনেক বেশি ফ্রেন্ডদের মাঝে পৌঁছে দেবে, তাহলে আমরা আগ্রহ পাবো পরবর্তী ক্লাসগুলো নেওয়ার। তো রোল নাম্বার 7 এ দেখো, ব্র্যাকেটে বি থাকলে বাক্যটি প্রেজেন্ট হলে এম ইজ আর এবং পাস্ট হলে ওয়াজ ওয়্যার বসে। অনেক সময় দেখবে কি যে ব্র্যাকেটের পরে, ব্র্যাকেটের মধ্যে শূন্যস্থানের পরে ব্র্যাকেটের মধ্যে শুধু একটা বি লেখা আছে, শুধু একটা বি লেখা আছে। তো ওই বি এর সঠিক রূপটা তোমাকে শূন্যস্থানের মধ্যে বসাইতে হবে। সেটা কি করবে, সেটা হচ্ছে যদি প্রেজেন্ট হয়, ওই সেন্টেন্সটা পরে যদি তুমি বোঝো যে এটা প্রেজেন্ট কোনো ঘটনা, তাহলে তুমি কি করবে, এম ইজ আর বসাবে, এম ইজ আর। আর যদি বুঝতে পারো সেন্টেন্সটা পাস্টে আছে, তাহলে ওয়াজ ওয়্যার বসে। আর যদি মডাল অক্সিলারি ক্যান, কুড, শ্যাল, আমি আগে মডাল অক্সিলারি গুলো আলোচনা করেছি, এই জন্য আর বেশি কিছু লিখিনি। মডাল অক্সিলারি আছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো আমি তোমাদেরকে আগে বলেছি। এরপর যদি শূন্যস্থান থাকে তবে সেই স্থানে বি থাকবে। ধরো এরকম আছে যে সরি, আমি ব্লু পেনটা দিয়ে লিখছি, এই পেনটাতে একটু দেখা যাবে ফ্রম গ্রিন দিয়ে। তো আমি লিখছি ইট ক্যান, শূন্যস্থানে দিলাম হচ্ছে শূন্যস্থানের পর আমি ব্র্যাকেটে একটা ভার্ব দিলাম বি মেড টুডে। দেখো ইট ক্যান বি মেড টুডে, এইখানে ইট সাবজেক্ট, এরপরে কি রয়েছে, ক্যান, মডাল অক্সিলারি রয়েছে। হ্যাঁ, মডাল অক্সিলারির পরে কি আছে, শূন্যস্থান, আর এই শূন্যস্থানটার পরে রয়েছে ব্র্যাকেটের মধ্যে বি। ঠিক আছে, এরকম যদি কোথাও পাও তাহলে কি করতে হবে, এই মডাল অক্সিলারির পরে এই বি এর কোনো চেঞ্জ হবে না, বি বি বসবে। মডাল অক্সিলারির পরে কি বসে, সবসময় এরকম ভাবে বেস ফর্মুলা বসে। আর মডাল অক্সিলারি যদি না থাকে তাহলে আমরা কি করব, সেখানে আমরা প্রেজেন্ট হলে ইজ বসাবো, ইজ, এম ইজ আর বসাবো, আর পাস্ট হলে হচ্ছে ওয়াজ আর বসাবো। তো দেখি একটা উদাহরণগুলো আমরা। ফুটবল, ব্র্যাকেটে রেখেছি বি, ফেভারিট ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। দেখো ফুটবল ব্র্যাকেট আছে বি, ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ ফুটবল কি আমাদের দেশে একটা প্রিয় খেলা। আমাদের দেশে একটা প্রিয় খেলা হচ্ছে ফুটবল, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর ফুটবল কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সিঙ্গুলার নাম্বার হইলেই ভাই কি করব, আমরা ইজ বসাবো। ঠিক আছে, এখানে বি এর সঠিক ফর্ম হবে হচ্ছে ইজ। যদি প্রেজেন্টে থাকে, আমি বলেছিলাম কি প্রেজেন্টে থাকলে এম ইজ আর। এই সেন্টেন্সটা কিসে আছে, প্রেজেন্টে আছে, কারণ ফুটবল আমাদের দেশের একটা প্রিয় খেলা। এটা অতীতের কোনো ঘটনা না, ভবিষ্যতের কোনো ঘটনা না, এটা একটা সাধারণ বিবৃতি, এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এজন্য আমরা বি এর প্রেজেন্ট ফর্ম ইজ বসিয়েছি। এরপরে দেখো, দেয়ার লিভড অ্যান ওল্ড ম্যান হু, তারপর আছে ব্র্যাকেটে বি, টু গ্রিডি। দেখো একদা একটা জায়গায় কি করতো, একজন বৃদ্ধ মানুষ বসবাস করতো, যে ছিল টু গ্রিডি, অর্থাৎ খুবই লোভী ছিল, যে কি খুবই লোভী ছিল। দেখো রিলেটিভ প্রোনাউন এখানে হু আছে, দেখো দেয়ার লিভড অ্যান ওল্ড ম্যান, এখানে রিলেটিভ প্রোনাউন আছে হু। আর রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যেই সাবজেক্টটা থাকে সেটাই হবে রিলেটিভ প্রোনাউন, সেটাকে নির্দেশ করে। দেখো এই হু বলতে কিন্তু ওই ওল্ড ম্যান কে বোঝাচ্ছে। একদা দেয়ার লিভড অ্যান, একটা জায়গায় কি করতো, একটা বৃদ্ধ মানুষ বসবাস করতো, যে ওই বৃদ্ধ মানুষটাকে বুঝিয়েছে। তো এই রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সে দুইটা অংশ থাকে। দেখো রিলেটিভ প্রোনাউনের আগে একটা অংশ আছে, রিলেটিভ প্রোনাউনের পরে আরেকটা অংশ আছে, বাক্যাংশ আছে, দুইটা ক্লজ। হ্যাঁ, এই দুইটা ক্লজের মধ্যে রিলেটিভ প্রোনাউনের আগে যে টেন্সটা হবে, রিলেটিভ প্রোনাউনের পরেও সেই একই টেন্স হবে। দেখো দেয়ার লিভড, এখানে আমরা কি করেছি, ভার্বের দ্বিতীয় রূপটা বসিয়েছি। তো রিলেটিভ প্রোনাউনের পরে যে শূন্যস্থানটা আছে সেখানেও কি করবে, তুমি ভার্বের ওই দ্বিতীয় রূপটা, মানে এখানে পাস্ট বসিয়েছো, এখানে কি করতে হবে, পাস্টই বসাতে হবে। আর দেয়ার লিভ দেখে বুঝে গেছি বাস করতো, অর্থাৎ এটা কি এসে আছে, পুরো সেন্টেন্সটা আমাদের পাস্ট টেন্সে আছে, আমরা বুঝে গেছি। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কি করব, আমরা বি এর পরিবর্তে কি বসাবো, সেখানে ওয়াজ অথবা ওয়ার বসাবো। আর অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ মানুষ, যে সে কি ছিল, একজন বৃদ্ধ মানুষ তো সিঙ্গুলার নাম্বার, তাই না, একজন বৃদ্ধ মানুষ, এখানে একজনকে নির্দেশ করছে, যেহেতু সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা এখানে বি এর পাস্ট ফর্ম ওয়াজ কে নিয়েছি। আর যদি এখানে প্লুরাল নাম্বার থাকতো, যেমন যদি এখানে সেভারেল ম্যান থাকতো, মানে অনেকগুলা মানুষের কথা বলা হতো, তাহলে আমরা এখানে ওয়াজ না নিয়ে ওয়ার নিতাম।
আশা করছি তোমাদের এটা ক্লিয়ার। এখন আমরা চলে যাচ্ছি 8 নাম্বার রুলে। তার আগেই আমি বলছি, তোমরা কার কার ক্লাসটা ভালো লাগছে আমি দেখতে চাই। ক্লাসটা যে যে বুঝতে পারছো আমি দেখতে চাই তারা কে কে, কাদের কাদের ক্লাসটা ভালো লাগছে আমি একটু দেখবো। তো দেখছি কমেন্টে জানাও, যার যার ভালো লাগছে ক্লাসটা জানাও, আর বুঝতে পারছো যে যে শেষে জানাও। অনেক সুন্দর ক্লাস ভাইয়া, অরিতা অর্নি লিখেছে অনেক সুন্দর ক্লাস ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, ভালো লাগছে ক্লাস। এটা প্রিয়াঙ্কা লিখেছো ভালো লাগছে, আবরিন আইরা তোমাদের কাছ থেকেই তো অনেক ভালো লাগতেছে। আচ্ছা, যারা কমেন্ট করছে ভালো লাগছে তাদের জন্য হলেও আমার ক্লাসটা নিতে হবে ভাই, ঠিক আছে। আর ক্লিয়ার এমডি মানিক ক্লিয়ার, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভালো লাগছে ভাইয়া, রূপা আক্তার ভালো লাগছে, অনেক ভালো ক্লাস, থ্যাংক ইউ মেনি মেনি থ্যাঙ্কস। তোমাদের জন্য আমার ক্লাসটা আসলে নিতে হবে, ঠিক আছে। এই কিছু স্টুডেন্ট আমাদের সবসময় থাকে যারা অনেক বেশি সিরিয়াস, তাদের জন্য কি করতে হবে, আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে হবে। তো আসো আমরা চলে যাই আমাদের ক্লাসে। তো রুল নাম্বার 8 আসি। আর কোথাও না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি কমেন্ট করছি তোমাদের। ভালো লাগছে ভাইয়া, আমি অনেক ভালো লাগছে। তো দেখি রুল নাম্বার 8, হোয়াইল। দেখো, হোয়াইল এর পর যদি সাবজেক্ট থাকে, হোয়াইল প্লাস সাবজেক্ট এবং তারপর শূন্যস্থান থাকলে ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, একটা টেকনিক কিন্তু এটা। হোয়াইল এর পর যদি সাবজেক্ট থাকে আমরা কি করব, ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। আর যদি হোয়াইল এর ঠিক পরে সাবজেক্ট যদি না থাকে, হোয়াইল এর পর পরে যদি শূন্যস্থান থাকে, তাহলে আমরা সেখানে শুধুমাত্র ভার্বের আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। সাবজেক্ট থাকলে ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, আর সাবজেক্ট না থাকলে শুধু ভার্বের সাথে আইএনজি, এই বিষয়টা মাথায় রাখবে। তো হোয়াইল তারপর শূন্যস্থান আছে রিড, তাহলে কি করবো আমরা এর সাথে, অ্যান্সার হবে রিডিং। কারণ হোয়াইল এর পর শূন্যস্থান থাকলে কি করবো, ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো। হোয়াইল রিডিং আ বুক আই ফাউন্ড অ্যান ইন্টারেস্টিং ক্যারেক্টার। আমি যখন বইটি পড়ছিলাম খুব চমৎকার একটা কি পেয়েছিলাম, চরিত্র খুঁজে পেয়েছিলাম বইটার মধ্যে। তো এখানে হোয়াইল এর পর কি হবে, রিডিং হবে। হোয়াইল এর ঠিক পরে শূন্যস্থান আছে, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এরপরে দেখো, মাই ফাদার কেম ইন মাই রুম হোয়াইল আই। এখানে কি হয়েছে দেখো, হোয়াইল একটা, হোয়াইল এর পরে কি এসেছে, একটা সাবজেক্ট আই এসেছে। হ্যাঁ, হোয়াইল এর পরে যেহেতু সাবজেক্ট আছে আমাদের কি করতে হবে, ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। হোয়াইল আই, আর আই এর পরে কি বসে, ওয়াজ নাকি ওয়ার বসে, আই এর পরে পাস্টে বসে হচ্ছে আই ওয়াজ, আর প্রেজেন্ট হিসেবে বসে আই এর পরে এম। সো এখানে কি হবে, হোয়াইল আই ওয়াজ স্লিপিং। এই স্লিপ যে ভার্বটা ছিল ব্র্যাকেটের মধ্যে কি করতে হবে, সাথে আইএনজি যুক্ত করতে হবে। এম ইজ আর, আমরা আগে বলছিলাম ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তো হোয়াইল এর পর সাবজেক্ট থাকলে কি করব, ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। এর জন্য আমরা কি করেছি, আই এর পরে ওয়াজ, স্লিপিং হবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করছি ক্লিয়ার। তো এরকম 9 নাম্বার রুলটা দেখো, ব্র্যাকেটে নট থাকলে, এটা ভাই থাকবেই একটা, আমার কাছে মনে হয় এটা একটা থাকবে। আর এটা অনেক ম্যাক্সিমাম স্টুডেন্টের এখানে অনেক বড় একটা সমস্যা থেকে যায়। তো তোমরা এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আর তোমাদের কাছে যেসব বন্ধুরা ফেসবুক ফ্রেন্ডে অ্যাড আছে, তোমাদের ক্লাসমেট যারা আছে, তাদেরকে ভিডিওটা প্লিজ আবারও বলছে শেয়ার করে দাও। আমি এখন শুরু করছি 9 নাম্বার রুলটা। ব্র্যাকেটে নট থাকলে দেখবা কি, ব্র্যাকেটের মধ্যে নট তারপর একটা ভার্ব দেওয়া আছে, অথবা ভার্ব নাও থাকতে পারে, ভার্ব পরে থাকতে পারে, ব্র্যাকেটের বাইরে থাকতে পারে। তো সেটা থাকলে দুইটা বিষয় খেয়াল করবে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে, যদি তুমি বুঝতে পারো সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট প্লাস ভার্বের একদম বেস্ট ফর্মটা। তোমার যদি ভার্ব না থাকে তাহলে ভার্ব লেখার দরকার নাই ব্র্যাকেটের মধ্যে, আর যদি ভার্ব থাকে তাহলে ডাজন্টের পরে কি করবে, ভার্বের 1 নাম্বার রূপটা বসাবে। কখন, যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে এবং টেন্স থাকতে হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওই নটের জায়গায় আমরা কি করব, ডাজ নট বসাবো, ডাজ নট, তারপর ভার্বের 1 নাম্বার। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, দেখো অন্যথায় ডোন্ট প্লাস ভার্বের 1 নাম্বার রূপ বসবে। আর যদি দেখি যে ওটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই সাবজেক্ট, তাহলে আমরা কি করব, ডোন্ট প্লাস ভার্বের 1 নাম্বার রূপ বসাবো। দেখি আমাদের উদাহরণের যাওয়ার আগে আমরা আরেকটা বিষয় রেখেছি, সেটা হচ্ছে পাস্ট টেন্স নির্দেশ করলে, যদি ওখানে পাস্ট টেন্স নির্দেশ করা হয় তাহলে ভাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোক আর ফোর্থ পারসন হোক আর যাই হোক না কেন, ঠিক আছে, দেখার কিছু বিষয় নেই, সাবজেক্ট আমাদেরকে ডিড নট বসাইতে হবে। কি বসাইতে হবে, ডিড নট প্লাস ভার্বের 1 নাম্বার রূপ। তখন আর আমাদের সাবজেক্ট দেখার কোনো
প্রয়োজন নাই আসলে 4% নাই। আমি তোমাদেরকে মজার সালে বলছি যে 4 সাবজেক্ট, যেই সাবজেক্টটার যেই পার্সেন্ট থাকুক না কেন, যদি 5 নির্দেশ করে আমাদেরকে নটের পরিবর্তে ডিড নট প্লাস ভার্বের 1 নম্বর রূপটা বসাইতে হবে। তো দেখো উদাহরণটা, হি নট লাইক টু ইট ভেজিটেবলস। ঠিক আছে, সে কি সবজি শাকসবজি খেতে পছন্দ করে না, এটা তার একটা অভ্যাস। আর অভ্যাস বোঝালে কি হবে, তার প্রকৃতি। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমাদের কোন দিকে তাকাইতে হবে, সাবজেক্টের দিকে। সাবজেক্ট কি আছে, হি। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে, আমাদেরকে বসাইতে হবে ডাজ নট লাইক। অর্থাৎ সঠিক উত্তর হবে এখানে কি, ডাজ নট লাইক। এইখানে উত্তরটা আমি দেই নাই, তোমাদেরকে নিজেদের অ্যান্সার করবে পরের গুলা কমেন্টে, সেই জন্য। হ্যাঁ, তো কমেন্টে আমাকে অ্যান্সার গুলা বলো বাকিগুলা। দেখো, দে নট লাইক টু প্লে ফুটবল, এটা কি, তারা ফুটবল খেলতে পছন্দ করে না। এটা কোন টেন্সে আছে ভাই, কমেন্টে একটু জানাও তো। তারা ফুটবল খেলতে পছন্দ করে না, কোন টেন্সে আছে একটু জানাও। হ্যাঁ, আমি তোমাদের কমেন্টটা পড়ছি, তোমরা একটু জানাও যে এটা কোন টেন্সে আছে। যে দে নট লাইক টু প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে পছন্দ করে না। বলো, কমেন্টে জানাও। ডিড নট হবে, একজন অ্যান্সার করেছো, তোমার অ্যান্সার হয় নাই। হ্যাঁ, রুলগুলো আরেকবার বলেন ভাই। রেকর্ডেড ক্লাস চলে যাবে তোমার জন্য, তারেক রহমান, তুমি একটু দেখে নিবে। আর এই রুলগুলো আরেকবার বলতে হবে। আরেকবার যদি বলতে হয় তো আমি বলছি, সেটা হচ্ছে সেন্টেন্সটা পড়বে, পড়ে যদি বোঝো যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে সাবজেক্টের দিকে তাকাবে। সাবজেক্টের দিকে তাকানোর পরে যদি দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তুমি ডাজ নট বসাবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি না হয়, তাহলে তুমি ডু নট বসাবে। আর যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে তুমি কি করবে, সেটা সিঙ্গুলার নাম্বার হোক, থার্ড পারসন সাবজেক্ট, আর অন্যান্য যে নাম্বার পারসন আছে যাই হোক না কেন, পাস্ট টেন্স হইলে তুমি জাস্ট ডিড নট বসাই দিবে, হয়ে যাবে। তো দেখো, এটা আমি বলে দিচ্ছি, দে নট লাইক, ঠিক আছে। আচ্ছা দেখো, দে নট লাইক টু প্লে ফুটবল, এটা তাদের অভ্যাস, তারা ফুটবল খেলতে পছন্দ করে না, তাদের প্রকৃতি। এটা ভাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর সাবজেক্ট হিসেবে কি আছে, দে। দে কি, প্লুরাল নাম্বার, এজন্য আমাদেরকে কি করতে হবে, আর যেহেতু প্লুরাল নাম্বার আমাদের কি করতে হবে, এসিএস যুক্ত করা যাবে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা এসিএস যুক্ত করতাম। তো আমরা কি করব এখানে, ডোন্ট লাইক। আমরা বলেছিলাম যে অন্যথায় ডোন্ট প্লাস ভার্বের 1 নম্বর হবে। সো এখানে হবে কি, ডোন্ট লাইক। দে ডোন্ট লাইক টু প্লে ফুটবল। এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো, তাহলে আমরা ডাজন্ট লাইক দিতাম। ঠিক আছে, যেহেতু এখানে প্লুরাল নাম্বার আছে, কি করছি, ডোন্ট লাইক দিয়েছি। তো পরেরটাই যাই, আই নট গো টু কলেজ ইন লাস্ট উইক। দেখো এখানে কি আছে, লাস্ট উইক। লাস্ট প্লাস যে কোনো সময় থাকলে ওটা কোন টেন্সে চলে যায়, পাস্ট টেন্সে ভাই। আর পাস্ট টেন্সে চলে গেলে পরে আমরা কি করব, আমরা বলেছি যে নট এর জায়গায় ডিড নট বসাবো। সে সাবজেক্টের দিকে তাকানোর দরকার নাই। আই ডিড নট গো টু কলেজ ইন লাস্ট উইক। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, এটা একটা এসেই থাকে পরীক্ষায়। হ্যাঁ, তো রুল নাম্বার 10, সর্বশেষ রুল। তোমরা যারা ক্লাসে এখনো পর্যন্ত আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর ক্লাসের রেকর্ডেডটা এখনো থাকবে। তোমরা নিজেরা যারা এখনো টাইমলাইনে নিজেদের টাইমলাইনে যারা এখনো শেয়ার করে না, নয়েজ হচ্ছে ভাইয়া। আচ্ছা, নয়েজ হচ্ছে ভাইয়া, ঠিক আছে। আমি একটু ট্রাই করছি নয়েজটা অফ করার। তারা আমাদের ভাই একটু টাইপিংটা সাউন্ড হচ্ছে, হ্যাঁ নয়েজ হচ্ছে কাছাকাছি। তো আমরা নয়েজ হচ্ছে মানে টাইপিং এর যে সাউন্ডটা আসতেছে। হ্যাঁ, যাই হোক। তো দেখো, এখন যদি বুঝতে অসুবিধা হয়, ক্লাসটির যদি বুঝতে অসুবিধা হয় ভাই, ক্লাসটার সাইডের স্ক্রিনশট শেয়ার করা হবে। ক্লাসটার যে স্লাইড আছে, এই স্লাইডের স্ক্রিনশট তোমাদেরকে শেয়ার করা হবে। হ্যাঁ, সো চিন্তা নাই, পাশাপাশি হচ্ছে তোমাদের কি হবে, ভিডিওটাও রেকর্ড করে শেয়ার করে দেওয়া হবে। সর্বশেষ রুলে আমরা চলে আসছি। এটা অনেক বেশি ইজি এবং গুরুত্বপূর্ণ, এবং ম্যাক্সিমাম অনেক স্টুডেন্টই দেখা গেছে এই বিষয়টা জানে না। দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলো যদি পাও, এদের পরে ভার্বের 3 নাম্বার রূপ ছাড়া আর কিচ্ছু বসে না। ভার্বের 3 নাম্বার রূপ ছাড়া আর কিচ্ছু বসে না। যে কোনো ভার্ব আসলে তার 3 নাম্বার রূপ বসে যাবে। এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ বসানোর একটা মেশিন রে ভাই। এরপর যদি শূন্যস্থান পাও, কি করবা, সেখানে ভার্বের 3 নাম্বার রূপ বসাই দিবা। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এদের পর সবসময় ভার্বের 3 নাম্বার রূপ হয়। দেখো, শি হ্যাজ, হ্যাজের পর কি আছে, শূন্যস্থান, তাহলে কি বসাবো, 3 নাম্বার রূপ। গো ভার্বটার 3 নাম্বার রূপ কি, গান। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে গান। দেখতে পেয়েছো, শি হ্যাজ গান জাস্ট নাও, সে এইমাত্র চলে গিয়েছে।
ঠিক আছে? তো যেহেতু হ্যাজ আছে, হ্যাজের পরে শূন্যস্থান আছে, এজন্য আমরা 3 নাম্বারও গান লিখেছি। আর গো ভার্বটা 3 নাম্বারও হচ্ছে গান, আমি আগে বলেছি গো ওয়েন্ট গান। তো দেখো লাস্ট যে এক্সাম্পলটা, আই হ্যাড স্টাডি ইনাফ বিফোর মাই ফাদার কেম টু হোম, অর্থাৎ আমার বাবা বাসায় আসার আগে আমি কি করেছি, পর্যাপ্ত পড়াশোনা করেছি। কারণ কি হবে, অনেক সময় দেখা গেছে আমাদের আব্বুরা বাসায় এসে কি করে, পড়াশোনার হিসাব নেই যে কি কি পড়ছো আমার দেখাও, ঠিক আছে? তো এরকম আমার আব্বু নিত মাঝে মাঝে, ঠিক আছে? এই জন্য আমি এই বিষয়টা লিখেছি। তো দেখো আই হ্যাড, হ্যাড কি আমরা আগে বলেছিলাম হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এদের পর কি করতে হবে, ভার্বের 3 নাম্বার উপর, অর্থাৎ আই হ্যাড স্টাডিড, এখানে সঠিক অ্যান্সার হবে কি স্টাডিড। আর পুরো সেন্টেন্সটার অর্থ হচ্ছে আমার বাবা বাসায় আসার আগে আমি পর্যাপ্ত পড়াশোনা করেছিলাম। তো আজকে এই পর্যন্তই। যারা স্লাইড বোঝে নাই এবং যাদের ক্লাসে সাউন্ডে কিংবা অন্যান্য কারণে সমস্যা হয়েছে, তাদের জন্য আমি ক্লাসটার রেকর্ড এই পেজের মধ্যে আপলোড করে দেওয়া হবে। তোমরা এই রেকর্ডেড ফাইলটাও তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, এবং যে স্ক্রিনশট গুলা এই স্লাইডের, সেগুলো আমরা কমেন্টে অথবা পোস্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। তো পরবর্তী ক্লাসের রাইট ফর্ম অফ ভার্বসের আরেকটু অ্যাডভান্স আলোচনা, যেটা শিখলে তোমার আসলে ভার্বের আর কোনো সমস্যাই থাকবে না, ফ্রি হ্যান্ড রাইটিং বলো আর রাইট ফর্ম অফ ভার্বস বলো। সেই ক্লাসটা নিয়ে আমি পরবর্তীতে তোমাদের সামনে আবার আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আই এডুকেশনের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।